আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমাদের জৈব যৌগের পরের ভিডিওটা আমরা তৈরি করব। সেই ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে প্যারাসিটামল প্রস্তুতি নিয়ে। তোমরা জ্বর হইলে, মাথা ব্যথা হইলে, পেট ব্যথা হইলে, হাড় ব্যথা হইলে, মাংসপেশি ব্যথা হইলে এই তো প্যারাসিটামল খাই ফেলো। প্যারাসিটামল কিন্তু কি খুবই ডেঞ্জারাস জিনিস। এটা যতটা সহজ মনে হয়, ভোলাভালা মনে হয়, ততটা কিন্তু ভোলাভালা নয়। তাই প্যারাসিটামল খাওয়ার ক্ষেত্রে সচেতন হইতে হবে। তো আজকে আমরা প্যারাসিটামল প্রস্তুতির পাশাপাশি কি পরিমাণ প্যারাসিটামল আমরা খাইতে পারবো, কি খাইতে পারবো না, তারপর হলে আদৌ কি খাওয়া উচিত কিনা, কি মাত্রায় খাওয়া উচিত, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো চলে আসো, আজকে প্যারাসিটামল প্রস্তুতি করব আমরা। তো প্যারাসিটামল বেসিক্যালি আমরা প্রস্তুত করবো হলো কি ফেনল থেকে। কোত্থেকে বলো তো? ফেনল। তো ফেনল থেকে এটার আগে প্যারাসিটামলটা আসলে আমাদের কি এটা পুরো নাম কি? N4 হাইড্রোক্সি ফিনাইল ইথানামাইড। ঠিক আছে, এই যে এটা হচ্ছে এই মূলকটার নাম হলো কি বলতো? এইটা হচ্ছে ইথানামাইড মূলক। কি? ইথানোয়িক অ্যাসিডের যে অ্যামাইড মূলকটা আছে সেটা হচ্ছে ইথানামাইড। আর এটা হলো মূল মূলক। যদি এটা 1 নাম্বার কার্বন হয়, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, তাইলে এই 4 নাম্বার মূলকে কি আছে? OH আছে। 4 নাম্বার মূলকে 4 OH আছে, মানে OH মানে হাইড্রোক্সি মূলক, তাই এটার নাম হচ্ছে 4 হাইড্রোক্সি। আর এটা হলো কি বলতো? এটা হচ্ছে ফিনাইল। দেন এই মূলকটুকুর নাম হচ্ছে ইথানামাইড। কথা ঠিক আছে? তাহলে আমরা আশা করি তোমরা এইটুকু জিনিস বুঝে যাও। তো এইটুকু জিনিস যদি বুঝে যাও, তারপর আমরা এবার প্রস্তুতটা করব। এটাকে প্রস্তুত করব কিভাবে? খুবই সহজ, তোমরা একটু বুঝতে হবে। কঠিন কোনো কিছু না, জৈব যৌগকে কঠিনভাবে পড়া যাবে না। ঠিক আছে, আমার ভিডিওগুলো দেখবা তোমরা শুরুর দিক থেকে। ভাইয়ার সব ভিডিও ভালো হবে না, স্যারের সব ভিডিও ভালো হবে না। তো যেগুলা ভালো আছে ওইগুলা করবা, যেগুলো ভালো লাগে। তোমার যদি ক্লাস করে উপকৃত হও তাহলে ভালো লাগে, আমারও ভালো লাগে। তো তোমাদের অবশ্যই ভালো লাগে যদি কি একটা ক্লাস, ইউটিউবে একটা ক্লাস করলাম, করার পর ওইটা থেকেই বুঝে গিয়েছি। অনেকগুলা ভিডিও ঘাটা এটা খুবই একটা কি হেক্টিক কাজ, তাই না? তো তোমরা বিভিন্ন ভিডিওগুলো, জৈব যৌগের ভিডিওগুলো দেখতে পারো। দেন এই যে ধরো ফেনল, তোমার কথা ছিল কি প্রথমে আমরা একটা ফেনল নিব। কি নিব বলো তো? ফেনল। এই ফেনলকে সোডিয়াম নাইট্রেট বা হলো নাইট্রিক অ্যাসিড দ্বারা, তোমরা যদি অক্ষরপত্রে যে লিঙ্কন স্যারের বই আছে সেখানে দেখো, তাহলে সেখানে নাইট্রিক অ্যাসিডের কথা লিখেছে। আর যদি হাজারি স্যারের বই দেখো তাহলে তোমরা সেখানে সোডিয়াম নাইট্রেটের কথা লিখেছে। যেটাই লিখুক, একটা নাইট্রিক অ্যাসিডও হচ্ছে নাইট্রেশন বিকারক, আর সোডিয়াম নাইট্রেট এটাও একটা নাইট্রেশন বিকারক হিসেবে ইউজ করা হয়। এবং এখানে অবশ্যই দুইটা যেটাই ইউজ করে এটার মধ্যে থেকে, বা পরীক্ষা তোমাকে যেটাই দেওয়া থাকুক, এখানে অবশ্যই গাঢ় H2SO4 ইউজ করতে হবে। তো যেহেতু এটা নাইট্রেশন মূলক এবং এ হলো অর্থপ্যারা নির্দেশক, তাইলে এই নাইট্রোমূলক যুক্ত হবে, প্রতিস্থাপন বিক্রিয়া করবে। আমরা জানি হচ্ছে নাইট্রেশন করলে অবশ্যই বেনজিন বলে নাইট্রেশন নাইট্রোমূলক যুক্ত হবে। তো নাইট্রোমূলক যুক্ত হলে একটা, যেহেতু এ অর্থপ্যারা নির্দেশক, তাহলে একটা অর্থ অবস্থানে একটা কি হবে? নাইট্রোমূলক বসবে, আবার একটা প্যারা অবস্থানে বসবে। দেখো এই যে এরকম, তোমরা যদি দেখো খেয়াল করো, এটা হচ্ছে এই যে OH, তাহলে এই যে এটার নাম হচ্ছে অর্থ নাইট্রোফেনল। কি বলতো? অর্থ নাইট্রোফেনল। অর্থ নাইট্রোফেনল, কথা ঠিক আছে? অর্থ নাইট্রোফেনল, অর্থ অবস্থানে নাইট্রো। আরেকটা উৎপন্ন হয় প্যারানাইট্রোফেনল। কি বলতো? প্যারানাইট্রোফেনল। প্যারানাইট্রোফেনল, এই তো প্যারা অবস্থানে এই যে এটার নাম হচ্ছে প্যারানাইট্রোফেনল। কি বলতো? প্যারানাইট্রোফেনল। এই যে প্যারানাইট্রোফেনল এবং অর্থনাইট্রোফেনল, এই দুইটার মধ্যে কি ঘটে জানো? এরপর আংশিক একটা কেলাসন ঘটানো হয়। আংশিক কেলাসন কি বলতো? আংশিক কেলাসনের মাধ্যমে এরা পরস্পরে কিন্তু সমাণু। ঠিক আছে, 2 নাইট্রোফেনল এবং 4 নাইট্রোফেনল, এটার নাম হচ্ছে 2 নাইট্রোফেনল। 2 নাইট্রোফেনল, কারণ হচ্ছে 2 নাম্বার কার্বনে নাইট্রোমূলক আছে, এইভাবেও বলা হয়। অর্থ, ওইটার নাম আবার অর্থ নাইট্রোফেনল, আর এটাকে বলা হয় 4 নাইট্রোফেনল। 4 নাইট্রোফেনল, কথা ক্লিয়ার? তাইলে এই যে এরা দুটো পরস্পর সমাণু, কিন্তু কোত্থেকে উৎপন্ন হলো? ফেনল থেকে। আমরা কি করলাম? নাইট্রেশন করার ফলে এগুলো উৎপন্ন হলো। এখন এরপরের কাজ কি জানো? এরপরের কাজ হচ্ছে আংশিক কেলাসন। আংশিক কেলাসন করে এই মিশ্রণটা থেকে, এই যে এখানে 2 নাইট্রোফেনল এবং 4 নাইট্রোফেনলের যে মিশ্রণ তৈরি হলো, আংশিক কেলাসনের মাধ্যমে এইটাকে পৃথক করে নেওয়া হয়। এটাকে পৃথক করে কি করা হয়? এটাকে পৃথক করে নিয়ে আসা হয়। নিয়ে এসে কি করা হয়? এটাকে ধরো আমি পৃথক করে নিয়ে আসলাম, সেটা হচ্ছে কি বলতো? এই যে NO2 মূলক, এবং এটা হচ্ছে এই যে এটার নাম হচ্ছে 4 কি বলতো? নাইট্রোফেনল। আমি সংক্ষেপে লিখলাম, ঠিক আছে? 4 নাইট্রোফেনল। এই 4 নাইট্রোফেনল এনে কি করা হয় জানো?
এটাকে যদি তোমরা হাজারি স্যারের বই দেখো তাহলে দেখবো হচ্ছিল সোডিয়াম বোরোহাইড্রাইড, যেটা NaBH4, এটা ইউজ করছে বিজারক হিসেবে। আর যদি লিঙ্কন স্যারের বই দেখো তাহলে উনি বলেছেন হচ্ছে টিন এবং HCl এর যে মিশ্রণ আছে সেটা। তোমাদের পরীক্ষায় যে কোনোটা থাকতে পারে, যে কোনো একটা থাকবে, এখানের ক্ষেত্রেও এটা থাকবে অথবা এটা থাকবে। কথা বুঝছো তোমরা? এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। স্যার একটু ব্যতিক্রমধর্মী, কিন্তু কথা হচ্ছে এটাও বিজারক হিসেবে কাজ করে, এটাও বিজারক হিসেবে কাজ করে, তাই দুটোটা দিয়ে বিজারণ ঘটানো যায়। তো এই বিজারক এসে কি করে জাইমান হাইড্রোজেন দেয়। কি দেয় বলো তো? জাইমান হাইড্রোজেন। এটা ইউজ করলো জাইমান হাইড্রোজেন দিবে, এটা ইউজ করলে জাইমান হাইড্রোজেন দিবে। এই জাইমান হাইড্রোজেন এসে কি করে জানো? এই জাইমান হাইড্রোজেন এসে এই যে অক্সিজেনগুলোকে সরাই পানি হিসেবে নিয়ে চলে যায়। ঠিক আছে, এখান থেকে 2 অণু পানি চলে যায়। কয় অণু বলো তো? 2 অণু পানি। অর্থাৎ টোটাল জাইমান হাইড্রোজেন আসে কয়টা? এরপর এই যে নাইট্রোজেন আছে দুইটা, এখানে দুইটা জিনিস চলে গেছে না? কে চলে গেছে? দুইটা অক্সিজেন চলে গেছে না? ওর ওখানে এসে দুইটা হাইড্রোজেন বসে যায়। তাহলে এই জিনিসটা উৎপন্ন হয়। এটা দেখো একটু ছোট হচ্ছে আমার এখানে OH, আর এখানে এই যে N এর জায়গায় এই অক্সিজেনের জায়গায় দুইটা হাইড্রোজেন। এটার নাম হচ্ছে 4 নাম্বার কার্বনে। এটা ফেনল তো এখনো, এই 4 নাম্বার কার্বনে অ্যামিন মূলক চলে আসছে, এটার নাম হচ্ছে 4 অ্যামিনো ফেনল। 4 কি বলতো? অ্যামিনো ফেনল। এই যে 4 অ্যামিনো ফেনল উৎপন্ন হলো। তাহলে প্রথম ধাপে আমরা এটা করলাম, দ্বিতীয় ধাপে আমাদের 4 অ্যামিনো ফেনল উৎপন্ন হলো। দেন 4 অ্যামিনো ফেনলের মধ্যে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দেওয়া হয়। কি বলতো? অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। ওইটার মধ্যে কোন অ্যাসিটিক অ্যানহাইড্রাইডটা দেওয়া হয়? ইথানোয়িক অ্যাসিডের যে অ্যানহাইড্রাইড আছে সেটা। তো তোমরা বলবা সেটা কি স্যার? দেখো আমি 4 অ্যামিনো ফেনলের মধ্যে দিব, তাহলে এগুলো মুছে ফেলি, বোর্ডটা যেহেতু ছোট আমি এখানে, তোমরা এখান থেকে এভাবে দিতে পারো। ঠিক আছে, যে যেটা আমরা বলে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিলে এখান থেকে দেখো অ্যাসিটিক অ্যানহাইড্রাইডকে এভাবে লেখা হয় AC2O, AC2O। আর এখানে তাহলে ডিরেক্ট হচ্ছে প্যারাসিটামল উৎপন্ন হবে। কি হবে বলো তো? মানে ওই যে আমাদের শুরুতে আমরা প্যারাসিটামল যে সংকেতটা লিখেছিলাম N4 হাইড্রোক্সি ফিনাইল ইথানামাইড, ওইটা উৎপন্ন হবে। তাহলে ওইটাকে আমরা প্যারাসিটামল বলতে পারি। কি বলতে পারি বলো তো? প্যারাসিটামল উৎপন্ন হয়ে যাবে। এখন আমি এই জিনিসটাকে, আমি এই ধাপটাকে একটু সুন্দর করে স্পেসিং করে দেখাই, তোমরা একটু সুন্দর করে দেখো। তাহলে আমি আগে 4 অ্যামিনো ফেনলটা নিয়ে নিব, দেন ওইটার মধ্যে ইথানোয়িক অ্যাসিডের যে অ্যামাইড আছে, অ্যাসিডামাইড, সেটা নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। দেখো তোমরা একটু খুব সুন্দর করে, মজার, খুব মজার, খুব সোজা, বুঝে বুঝে পড়বা, তাইলে পারবা ইনশাআল্লাহ। যে 4 অ্যামিনো ফেনল যেটা আমরা এখানে এঁকে নিই, এই সরি, এটা হচ্ছে মাঝে মাঝে আমারও ভুল হয়ে যায়, সেজন্য আই এম সরি। ঠিক আছে, NH2, এইটার মধ্যে কি নিব বলো তো? অ্যাসিটিক অ্যানহাইড্রেট যেটা আছে সেটাকে লেখা হয় এরকম CH3CO হোল টু O। এই যে CH3CO মূলকটা আছে যেটা অ্যাসিটিক মূলক, সেটাকে হচ্ছে AC দ্বারা প্রকাশ করা হয়। এই জন্য আমি AC2O এটা লিখেছিলাম, বইতে এটাও লেখা আছে। তাহলে এটা এভাবে লিখে, তো কোনো কোনো জায়গায় দেখবা যে এই জিনিসটাকে এইভাবে আরো ভেঙে সুন্দর করে এভাবে লিখছে COCH3। দেখো এই জিনিসটাকে আমি ভেঙে এভাবে লিখলাম। এই যে এখানে এইটা মূলকটা এই একটা, এটার দুইটা যেহেতু, আর একটা হচ্ছে এটা, আর মাঝখানে হচ্ছে এই যে O। আমরা জানি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড মূলকটাকে কিভাবে লিখে বলো তো? তোমরা জানো কিন্তু, COO। এবং দেখো তো এই যে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড মূলকটা আছে, তাহলে তোমরা এটা অলরেডি বুঝে গিয়েছো। দেখো এখান থেকে যখন এটা করা হয় কি ঘটে, খুব মজার। তো এখান থেকে দেখো এই যে এতটুকু পার্ট তুমি জাস্ট এভাবে বলতে পারো যে স্যার এই যে এখান থেকে এটা আছে না, এটা CH3C+, এখান থেকে একটা হাইড্রোজেন নিবে, এখান থেকে একটা কি নিবে বলো তো? একটা হাইড্রোজেন নিয়ে কি হিসেবে চলে যাবে? CH3COOH, ইথানোয়িক অ্যাসিড হিসেবে চলে গেল। তাহলে আর বাকি থাকে কি? এখানে একটা নাইট্রোজেনের হাত খালি হয়ে গেছে, আর এই পার্টটা বাকি থাকে, তাই না? এই পার্টটা গিয়ে নাইট্রোজেনের সাথে, ওই নাইট্রোজেন আর হাইড্রোজেনের সাথে বসে যাবে। তাহলে কেমন হবে বলো তো? দেখো তোমরা, খুব মজার, ইজি ইজি, একদম হয়ে গেল। এই তো আমাদের যৌগ শেষ, তো উৎপন্ন করা শেষ। আমাদের উপরে হচ্ছে হলো এই OH, তো এই OH, আর নিচে হচ্ছে হলো কি, এই যে এখান থেকে নিচে থাকা শুধু হচ্ছে NH, একটা হাইড্রোজেন এটার সাথে চলে যাওয়ার পর NH থাকে, ওই NH এর সাথে গিয়ে এটা বসে যায়, তাহলে COCH3, এই যে এটা। তো আমাদের নামকরণের ক্ষেত্রে বা কার্যকরী মূলকের অগ্রগণ্যতার কারণে এইটা অনুযায়ী পুরো যৌগের নাম হবে। তাইলে এটা যেহেতু এটা অনুযায়ী যৌগের নাম হবে, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, তাহলে এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন। কথা বুঝছো? এই কারণে হচ্ছে হলো কি, এটাকে বলা হচ্ছে হলো কি, এটার যেহেতু এটার উপরে নামকরণ হচ্ছে, এটা হচ্ছে ইথানামাইড মূলক। দেন হচ্ছে হলো কি 4 নাম্বার কার্বনে OH। তুমি বলো স্যার এটা তো 1 নাম্বার। ওই তো বুঝলাম, আমরা মূল যৌগটা যেই নামে হয়, যারা অগ্রগণ্যতার উপর ভিত্তি করে যার নামকরণ হয়, সে এটার উপর নামকরণ হচ্ছে, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার কার্বন। তাহলে এটা থেকে এবার বাকি কার্বনের নামকরণগুলো শুরু হবে। তুমি ক্লকওয়াইজ যাও, অ্যান্টি ক্লকওয়াইজ যাও, কোনো সমস্যা নেই।
ঠিক আছে, এই ক্ষেত্রে এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার কার্বন, এই জন্য 4 হাইড্রোক্সি ফিনাইল, এটা 4 নম্বরে হাইড্রোক্সি। তো আমরা শুরুতে লিখেছিলাম যে সংকেতটাকে এরকম, এই জিনিসটাকেই এইভাবে লিখছিলাম আর কি। দেখো না তোমরা, অনেকে মনে করতে স্যার মনে হয় ভুল লিখছে, না দেখো এই যে NH COCH3 এই জিনিসটাই তো কি শুরুতে লিখছিলাম আমরা, একদম শুরুতে এই জিনিসটা লিখছিলাম। জাস্ট এটাকে এভাবে সবাই দাও, এদিকে সবাই দিলে এটা আর এটা একই তো, তাই না? এই হচ্ছিল আমাদের প্যারাসিটামল। কথা ক্লিয়ার? প্যারাসিটামল প্রস্তুত শেষ, তুই পরীক্ষা এবার লিখে ফেলবা ইনশাল্লাহ। তো আমি সাধারণ প্রসেসটা দেখালাম, বিভিন্ন কোম্পানি হচ্ছে প্যারাসিটামল প্রস্তুতি, যে বিভিন্ন কোম্পানি আছে সে ওষুধ কোম্পানিগুলো ওরা ভিন্ন ভিন্ন প্রসেস অবলম্বন করে, ভিন্ন ভিন্ন প্রভাবক ইউজ করে। তো আমাদের যেটা সাধারণ ফর্মুলা বা সাধারণ প্রসেস সেটা নিয়ে আমরা আলোচনা করলাম, ঠিক আছে? এবার আসা হচ্ছে হলো প্যারাসিটামল কি কি কাজে ব্যবহার করা হয় বলছিলাম, যে জ্বর নিবারক হিসেবে, মাথা ব্যথা নিবারক হিসেবে, বা বিভিন্ন মাংসপেশিতে যে ব্যথা হয় সেক্ষেত্রে। প্যারাসিটামল কিন্তু ব্যথা কমাতে পারে, কি পারে? ব্যথা কমাতে পারে, জ্বর কমাতে পারে, কিন্তু আসলে কোনো কিছু ফুলে গেলে সেই ফুলে যাওয়াটাকে কমাইতে পারে না। তো তোমাদের যদি কখনো কোনো হাত পা কোথাও ব্যথা পেয়ে ফুলে যায়, তো তুমি মানে প্যারাসিটামল খাইলে হয়তো কিছুটা কমবে ব্যথা, কিন্তু কথা হচ্ছে ফোলা কমবে না, ঠিক আছে? ফোলা কমার জন্য তোমাকে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে। আর আমি বলবো হচ্ছে প্যারাসিটামল তুমি কি যেমনি ইচ্ছা খাবা না, প্যারাসিটামলের অতিরিক্ত সেবন আমাদের কিডনি এবং লিভার নষ্ট করে দিতে পারে, ঠিক আছে? তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামলের কতটুকু দরকার ওইটা খাবা তুমি, আর প্যারাসিটামলের বদলে অন্য ওষুধ দরকার কিনা সেটাও খাবা, ঠিক আছে? প্যারাসিটামল সবসময় খাইতে হবে এরকম না। তো আমাদের জিনিসগুলো মাথায় রাখতে হবে, আর সবসময় চেষ্টা করবে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ না খাইতে, ঠিক আছে? তো প্যারাসিটামলের একটা মাত্রা আছে কিন্তু, যা আবার ধরো ডাক্তার দিয়েছে কি মাত্রায় খাবে। সাধারণ প্রাপ্তবয়স্ক ব্যক্তি যারা আছে, সাধারণ প্রাপ্তবয়স্ক, তারা দিনে সর্বোচ্চ প্রতি ডোজে, মানে একবারে 2টা ট্যাবলেট খেতে পারবে। কয়টা ট্যাবলেট? 2টা ট্যাবলেট। 2টা ট্যাবলেট। আমরা জানি প্যারাসিটামলের প্রতিটা ট্যাবলেট হচ্ছে 500 মিলিগ্রাম করে, তাহলে 500 মিলিগ্রাম করে হলে প্রতি বেলায়, মানে এক বেলায় এক ডোজে সে 2টা ট্যাবলেট খেলে টোটাল 1000 মিলিগ্রাম খাইতে পারবে। কত? 1000 মিলিগ্রাম, মানে হচ্ছে 1 গ্রাম। 1 গ্রাম খেতে পারবে প্রতি ডোজে একবারে, এর বেশি খাইতে পারবে না, খাওয়া উচিত না, খাইলে খুব বড় রকমের শারীরিক ক্ষতি হতে পারে। দেখো একবারে যদি এটা হয়, দিনে হচ্ছে হলো কি এরকম 4টা ডোজ নেওয়া যাবে সর্বোচ্চ। তার মানে 1 গ্রাম যোগ 1 গ্রাম যোগ 1 গ্রাম যোগ 1 গ্রাম, টোটাল দিনে হচ্ছে এরকম 4 ডোজ নেওয়া যাবে সর্বোচ্চ। তার মানে 4 ডোজ নিলে টোটাল সর্বোচ্চ দিনে কয় গ্রাম খাওয়া যাবে? সর্বোচ্চ দিনে 4 গ্রাম খাওয়া যাবে। কথা বুঝছো? প্রতি ডোজে খাওয়া যাচ্ছে 1 গ্রাম, তাহলে টোটাল হচ্ছে হলো দিনের মধ্যে কি সর্বোচ্চ 4 গ্রাম খাওয়া যাবে প্যারাসিটামল। বুঝতে পেরেছি নাকি বুঝিনি? আশা করি সবাই বুঝে গিয়েছো। তো অর্থাৎ এভাবে যদি ডাক্তাররা লিখবে এভাবে 2+2+2 মানে কি প্রতি বেলায় 2টা করে প্যারাসিটামল, এই যে আমরা লিখছি প্রতি বেলায় 2টা প্যারাসিটামল, 2টা করে, মানে 2টার ভর হচ্ছে কত? 1000 মিলিগ্রাম, মানে হচ্ছে এত। যদি এটা মিলিগ্রাম এককে আসে তাহলে 4000 মিলিগ্রাম। এটা কত? 4000 মিলিগ্রাম। 4 গ্রাম মানে তো 4000 মিলিগ্রাম। সর্বোচ্চ একজন ব্যক্তি দৈনিক এটা খেতে পারবেন। প্রাপ্তবয়স্ক ব্যক্তি হওয়ার পরেও অনেকে নেশাগ্রস্ত থাকে না, অ্যালকোহলিক, যারা অ্যালকোহলে অভ্যস্ত, তাদেরকে আবার 4 গ্রাম দিলে তাদের জন্য খুব ক্ষতি হতে পারে। তাদের জন্য সর্বোচ্চ মাত্রা হচ্ছে প্রতি ডোজে 1টা করে। প্রতি ডোজে কয়টা করে? 1টা। দিনে 4টাই দেওয়া যাবে, 1টা, তার মানে ডেইলি হচ্ছিল 2 গ্রাম। কয় গ্রাম? অ্যালকোহলিক রোগীদের ক্ষেত্রে। এটা কাদের? অ্যালকোহলিকরা এইটার বেশি 2 গ্রামের বেশি ডেইলি খাইতে পারবে না, অর্থাৎ একবারে একটার বেশি খাওয়া উচিত নয়। আর এটা হচ্ছে সাধারণ, সুস্থ তো নয়, সুস্থ হলে তো তুমি প্যারাসিটামল দিবা না, তাই না? তাই সুস্থ নয়, মানে সাধারণ প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এই ডোজটা হচ্ছে এটা। আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এর অনুমোদন অনুযায়ী কি জানো, বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে বেসিক্যালি প্যারাসিটামল ট্যাবলেট হচ্ছে প্যারাসিটামল সিরাপ বেশি ব্যবহার করতে বলা হয়। এবং এই একটা মানে আমাদেরকে একটা লিমিট দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 101.3 ডিগ্রি ফারেনহাইটের বেশি যদি বাচ্চাদের জ্বর হয় তবেই বাচ্চাদেরকে প্যারাসিটামল দেওয়া উচিত, এর কম হলে বাচ্চাদেরকে প্যারাসিটামল দেওয়া উচিত নয়। এটা কে বলেছে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। কথা বুঝাতে পেরেছি? আর তুলনামূলকভাবে অ্যাসপিরিন নামক এরকম একটা ব্যথানাশক বা হচ্ছে জ্বর নিবারক একটা ওষুধ আছে, কিন্তু অ্যাসপিরিনের বিভিন্ন ক্ষতিকারক দিক আছে। বিভিন্ন সময় অ্যাসপিরিন জাতীয় ওষুধ দেওয়া যায় না, বিভিন্ন অসুস্থতার সময়। বেসিক্যালি যতটুকু আমার মনে পড়ে ম্যালেরিয়া হলে তখন অ্যাসপিরিন জাতীয় ওষুধ দেওয়া যায় না, বা হচ্ছে বিভিন্ন সময়। তো তোমার অ্যাসপিরিনের বিভিন্ন ক্ষতিকারক দিক আছে, এই জন্য প্যারাসিটামলটাকে অনেক বেশি ব্যবহার করা হয়। তবে আমাদের প্যারাসিটামল বাসায় খাবারের ক্ষেত্রে বা সেবনের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া মুড়িমুড়কির মতো হচ্ছে কি আমাদের প্যারাসিটামল খাওয়া উচিত না, ফলে একসময় আমাদের কিডনি আর লিভার কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। কথা বুঝতে পেরেছো? অনেক একটু মাথা ব্যথা হলেই আমরা প্যারাসিটামল খাই ফেলি, ওটা কিন্তু খাওয়া যাবে না, ঠিক আছে? আমি তো ডাক্তার নই, আমি হচ্ছে ইঞ্জিনিয়ার,
তখন ইঞ্জিনিয়ার মানুষ ডাক্তারি নিয়ে কথা বলতেছে, কোথাও যদি ভুল বাক্যটা বলে ফেলি তাহলে ওইটা কি ভুল বা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিতে হইবে, ভুল হিসেবেই গ্রহণ করবা, ঠিক আছে? আবার এটাকে ইস্যু বানানো চলিবে না। তো যাই হোক, আজকে আমরা প্যারাসিটামল নিয়ে আলোচনা করলাম, পরবর্তীতে অন্য কোনো এরপর হয়তো অ্যাসপিরিনটা নিয়ে আলোচনা করতে পারি। অ্যাসপিরিন যদি আলোচনা না করি তাহলে আমরা চলে যাব হচ্ছে হলো কি আমাদের যে শনাক্তকরণ আছে জৈব যৌগের সেখানে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সাবধানে থাকো, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবো, আমার আব্বু আম্মুর জন্য বেশি বেশি দোয়া করবা। আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। আমাদের যে ফেসবুক গ্রুপ আছে স্কুল অফ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স ব্র্যাকেটে সাইফুল স্যার লিখা, এটা ফেসবুকে সার্চ দাও, স্কুল অফ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স ব্র্যাকেট হচ্ছে কি সাইফুল স্যার, এই গ্রুপটাতে তোমরা সবাই জয়েন হয়ে নাও। তাহলে হচ্ছে কি আমার সাথে ডিরেক্ট কনসাল্ট করতে পারবা বা তোমাদের প্রবলেমগুলো ওখানে শেয়ার করতে পারবা, ওখান থেকে সমাধান নিতে পারবা ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো, আর ফ্রেন্ডদের সাথে ভিডিওগুলো বেশি বেশি করে কি শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো কিন্তু, ঠিক আছে? সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।